হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজে আমার স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদের আজ আমি ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট নাম্বার পার্ট দিয়েছি। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো। আজকের এই ক্লাসে আমরা এই মক টেস্টেরই কমপ্লিট সলিউশন দেখব। এখানে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে, ঠিক আছে, আর যে সমস্ত প্রশ্ন রয়েছে সব কিছু কিন্তু ডিটেলসে এখানে জানবো। তো তোমরা যারা যারা দিয়েছো তোমরা কমপ্লিট ভিডিও দেখবে, আর যারা এখনও দাওনি, ঠিক আছে, পিডিএফ তোমরা খুঁজে পাওনি, তোমাদেরকে বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে জয়েন করো। এখানেই তোমরা আমাদের সমস্ত ক্লাস পিডিএফ, এছাড়াও আমাদের মক টেস্টের পিডিএফ, এছাড়াও তোমাদের এক্সাম রিগার্ডিং যে কোনো আপডেট যদি আসে তাহলে কিন্তু এই দুই গ্রুপে তোমরা পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখনই যাও, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে আগে নিজেরাই সলভ করো, তারপর এসে এখানে ভিডিও দেখে অ্যানালাইজ করবে তোমার টেস্ট পেপারটি, ঠিক আছে। আর তোমরা যারা দিয়েছো কমপ্লিট ভিডিওটি দেখো, আর অবশ্যই ক্লাসের শেষে তোমরা তোমাদের টোটাল মার্কস কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। চলো দেখি আজকের প্রথম প্রশ্ন কী আছে। দেখো আজকের প্রথম প্রশ্ন বল এবং গতির থেকেই দেওয়া আছে। বলেছে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে কেন? ঠিক আছে, কোন কারণের জন্য আরোহীরা সামনের দিকে হেলে পড়বে? অপশন দেওয়া আছে স্থিতিচাড্য, গতিচাড্য, ঘূর্ণন গতি নাকি আপেক্ষিক গতি। এটা কিন্তু আমাদের ইনার্শিয়ার একটা কোশ্চেন, ঠিক আছে। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হলো গতিচাড্য অথবা মোশন অফ ইনার্শিয়া, ঠিক আছে। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। এটা কেন হয় দেখো, ধরো এটা একটা গাড়ি আছে, ঠিক আছে, আর এই গাড়িতে একজন আরোহী দাঁড়িয়ে আছে, আর গাড়িটি চলছে একটি সমবেগে, একটি যে কোনো বেগে গাড়িটি চলছে। এবারে গাড়িটির মেঝের সাথে, ঠিক আছে, এই মেঝের সাথে আরোহীর পা যুক্ত অবস্থায় আছে। যেহেতু গাড়িটি চলছে সেই হিসেবে কিন্তু আরোহীও গাড়ির সাথে সাথে চলছে। এবারে যখন কী হবে, গাড়িটি থেমে যাবে, হঠাৎ ব্রেক করলে গাড়িটি থেমে যাবে, তখন আরোহীর পা গাড়ির সাথে থেমে যাবে, কিন্তু এই যে উপরের যে বডিটুকু আছে এই বডিটুকু কিন্তু সেই গতিটাকে মেনটেন করতে চায়, সে এগিয়ে যেতে চায়, তাই আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে। এবারে একইভাবে ধরো একটা গাড়ি চলতে শুরু করবে যখন, তখন কী হবে, তখন ব্যক্তিটি সামনের দিকে ঝুঁকে পড়বে। এটা কেন হয় দেখো, গাড়িটি দাঁড়িয়ে আছে, তো গাড়ির সাথে সাথে আরোহীও কিন্তু বাসের উপরে দাঁড়িয়ে আছে, মেঝের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু যখনই গাড়িটি চলতে শুরু করবে তখন আরোহীর পাও সাথে সাথে চলতে শুরু করবে, কিন্তু আরোহীর যে উপরের এই যে দেহটুকু, এই দেহটুকু কিন্তু নিজের সেই স্থিতি অবস্থাটাকে মেনটেন করে রাখতে চায়, তাই জন্যই বাস এগিয়ে যাবে কিন্তু বডি পিছনের দিকে ঝুঁকে পড়বে, ঠিক আছে। এটাই হলো কারণ। তাহলে এটা এই যে পিছনের দিকে ঝুঁকে যাচ্ছে এটা হচ্ছে স্থিতিচাড্যের জন্য, আর এই যে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে এটা হচ্ছে গতিচাড্যের জন্য, ঠিক আছে। তাহলে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হলো গতিচাড্য। নেক্সট 42 নম্বর প্রশ্ন দেখা বলেছে পানীয় জলের পিএইচের অনুমোদনযোগ্য সীমা কত? পানীয় জল, আমাদের ড্রিঙ্কিং ওয়াটার, যে জল আমরা পান করি সেই জলের পিএইচের মান কত হবে যেটা অনুমোদিত হয়েছে? অপশন দেওয়া আছে 6 to 8, 6.5 to 8.5, 7 to 9 নাকি 5.5 to 7.5। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 6.5 to 8.5 হলো পানীয় জলের পিএইচের অনুমোদিত সীমা, ঠিক আছে। নেক্সট 43 নম্বর প্রশ্ন বলেছে 1 টর ইকুয়ালস টু কত পারস্তম্ভের চাপ? 1 টর ইকুয়ালস টু এখানে কত পারস্তম্ভের চাপ আমাদের বলতে হবে। অপশন আছে 5 সেন্টিমিটার, 1 মিলিমিটার, 0.5 সেন্টিমিটার নাকি 12 মিলিমিটার। খুব ইজি একটা কোশ্চেন, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 1 mm, ঠিক আছে। 1 টর ইকুয়ালস টু 1 mm Hg প্রেশার, ঠিক আছে, 1 mm Hg প্রেশার অথবা 1 mm পারস্তম্ভের চাপ। নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখা বলেছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব দিয়েছিলেন? সর্বপ্রথম পারমাণবিক মডেল, ঠিক আছে, অ্যাটমিক মডেলের প্রস্তাব কোন বিজ্ঞানী সর্বপ্রথম দিয়েছিলেন? অপশন আছে থমসন, রাদারফোর্ড, বোর নাকি সাইডউইক। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, থমসন, ঠিক আছে। থমসন সর্বপ্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব দিয়েছিলেন, আর এই পারমাণবিক মডেলকে আমরা বলে থাকি প্লাম পুডিং মডেল, ঠিক আছে, প্লাম পুডিং মডেল, ঠিক আছে। কে দিয়েছিলেন তাহলে? থমসন। নেক্সট দেখো 45 নম্বর প্রশ্ন বলেছে এসটিপিতে 250 গ্রাম ভরের কোনো গ্যাসের আয়তন 175 সেন্টিমিটার কিউব হলে গ্যাসটির আণবিক ভর কত হবে? আণবিক ভর অর্থাৎ আমাদের এম বের করতে বলেছে, দেওয়া আছে আমাদের এখানে একটা ভর আর আয়তন দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমাদের মোলের ধারণার একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা দেখো আমাদের করতে হলে আমাদের একটা কনভার্সন জানতে হবে যে 1 লিটার সমান সমান কত সেন্টিমিটার কিউব আর 1 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম। তোমাদের আমি প্রথমেই বলে দিই যে 1 লিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এগুলো আমাদের প্রয়োজন পড়বে। তারপর হলো 1 গ্রাম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম, ঠিক আছে। এবারে যখন আমাদের এই অঙ্কটা করতে হবে আমাদের কী করতে হবে, ভর দিয়ে আমরা একটা মোল বের করতে পারবো আর আয়তন দিয়ে একটা মোল বের করতে পারবো। ভর দিয়ে কীভাবে আমরা মোল বের করি, আমাদের যেটা গিভেন ওয়েট দেওয়া থাকে বাই আমরা যদি আণবিক ভর বা মোলার ওয়েট যদি ভাগ করে দিই তাহলে এটা আমরা একটা মোল পাই। আর আমাদের যে আয়তন দেওয়া থাকে সেই আয়তন ধরো গিভেন ভলিউম, ঠিক আছে, বাই 22.4, 22.4, এটা দিয়ে ভাগ করলে আমরা একটা মোল পাই। এবারে দেখো আমাদের এখানে গিভেন ওয়েট দেওয়া আছে
আর আমাদের এখানে গিভেন ভলিউম দেওয়া আছে আর 22.4, এটা তো আমরা জানি। এখান থেকে আমাদের বের করতে হবে ক্যাপিটাল এম, যেটা আমাদের চেয়েছে কোশ্চেনে, আনসার বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমরা যদি করি, এখানে লিখব 250 মিলিগ্রাম, মিলিগ্রামকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 1 গ্রাম ইকুয়ালস টু 10⁻³ মিলিগ্রাম, তাহলে 1 মিলিগ্রাম সমান সমান 10⁻³ গ্রাম। তাহলে এখানে 10⁻³ দিয়ে গুণ করে দেবো। নিচে আমাদের লিখতে হবে আণবিক ভর মানে এম ইকুয়ালস টু, এবার আমাদের ভলিউম দিয়ে মোল বের করতে হবে। ভলিউম দেওয়া আছে আমাদের, গিভেন ভলিউম দেওয়া আছে 175 সেন্টিমিটার কিউব, কিন্তু আমরা নিচে যে 22.4 লিখি এটা কিন্তু আমরা লিটারে লিখি, তাই আমাদের সেন্টিমিটার কিউবটাকেও সবার প্রথমে লিটারে নিয়ে আসতে হবে। তাহলে 1 লিটার ইকুয়ালস টু 10⁻³ সেন্টিমিটার কিউব, তাহলে 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 10⁻³ লিটার, ঠিক আছে। তাহলে এবারে লেখো যে 175 ইন্টু 10⁻³ ঠিক আছে, লিটারে হয়ে গেল আপন 22.4। এবারে দেখো এখানকার একক, ঠিক আছে, এই সাইডের একক আর এই সাইডের একক কিন্তু আমাদের এক হচ্ছে, মানে এখানে লিটার লিটার আর এখানে গ্রাম গ্রাম। এবারে এই যে 10⁻³ 10⁻³ কেটে দাও, তাহলে আমাদের এখানে এম এর মান যেটা বেরিয়ে আসছে, এম ইকুয়ালস টু কত হচ্ছে 22.4 ইন্টু 250 ডিভাইডেড বাই 175। এবারে এটা তোমরা ক্যালকুলেট করার পরে যেটা তোমাদের আনসার আসবে সেটা হলো 32, ঠিক আছে। তাহলে আমাদের যে গ্যাসের আণবিক ভর এখানে বের করতে বলেছে সেটি হলো অপশন নাম্বার বি 32, ঠিক আছে। কীভাবে করতে হলো তোমরা বুঝতে পারলে। আমরা মোল সংখ্যাটাকে সেম করে দিলাম দুই সাইডে। আমরা প্রথমে মোল বের করলাম ভর দিয়ে, তারপর মোল বের করলাম আমরা ভলিউম দিয়ে, দুটোকে ইকুয়াল করে দিলে দেখো এখান থেকে আমরা এম এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু খুব ভালো এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বুঝতে না পারলে তোমরা আবার দেখো, ঠিক বুঝে যাবে। চলো নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত কোনটি ইমালশন। ইমালশনের উদাহরণ তোমাদের জিজ্ঞেস করেছে, এটা খুব ইজি, তোমরা করেছো, তোমাদের PYQ কিন্তু এ ধরনের কোশ্চেন এসেছে। অপশন দেওয়া আছে দেখো, কুয়াশা, সাবানের ফেনা, দুধ নাকি পনির। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। আশা করছি তোমরা সকলেই ঠিক করেছো, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু ঠিক করা উচিত তোমাদের সকলেরই, কারণ এটা তোমাদের PYQ, আর কোনো কিছু এক্সামে কিন্তু PYQ খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তোমাদের কিন্তু সব PYQ একদম ভালোভাবে বুঝে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট চলো 47 নম্বর প্রশ্ন দেখা, বলেছে তাপ এক প্রকারের কি। তাপের চ্যাপ্টার পড়ার প্রথমেই আমরা পড়ি যে তাপ এক ধরনের ড্যাশ। অপশন দেওয়া আছে পদার্থ, উষ্ণতা, বল নাকি শক্তি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, তাপ হলো এক প্রকারের শক্তি, ঠিক আছে। তাপ হলো একটি এনার্জি। এটা কিন্তু আমরা তাপ চ্যাপ্টার পড়ার প্রথমেই পড়ি, ঠিক আছে, ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়ি যে তাপ হলো এক ধরনের শক্তি। চলো নেক্সট 48 নম্বর প্রশ্ন, বলেছে জলে তেল ফেললে পৃষ্ঠটানে কি পরিবর্তন হয়। এখানে ধরো একটা গ্লাসে জল আছে, এই জলের মধ্যে এখানে আমি তেল ঢেলে দিলাম, তাহলে পৃষ্ঠটানের কী পরিবর্তন হবে অথবা সারফেস টেনশনের কী পরিবর্তন হবে। অপশন দেওয়া আছে কমে বা বাড়ে নাকি অপরিবর্তিত থাকে। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, কমে, ঠিক আছে। জলের মধ্যে যদি আমরা তেল ফেলে দিই তাহলে কী হবে, জলের পৃষ্ঠটান কমে যাবে। নেক্সট 49 নম্বর প্রশ্ন, বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। অপশন দেওয়া আছে এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার নাকি মিসোস্ফিয়ার। প্রাকৃতিক সৌর পর্দা অথবা সানস্ক্রিন, ঠিক আছে, সানস্ক্রিন, আমরা সানস্ক্রিন ইউজ করি। এবারে বলেছে যে প্রকৃতির সানস্ক্রিন কোনটি। অপশনগুলো দেখে নিয়েছো, আনসারও দিয়ে দিয়েছো। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, ওজোনোস্ফিয়ারকে আমরা কি বলে থাকি, প্রাকৃতিক সৌরপর্দা। কারণ সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আছে, এই অতিবেগুনি রশ্মি কিন্তু বায়ুমণ্ডলের ওজোনস্ফিয়ারেই আটকানো হয়, ঠিক আছে। তাই ওজোনোস্ফিয়ারকেই প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়। চলো নেক্সট 50 নম্বর প্রশ্ন, বলেছে নিম্নলিখিত কোনটির তাপ পরিবাহিতা সবথেকে কম। থার্মাল কন্ডাক্টিভিটি কার সবথেকে কম। অপশন দেওয়া আছে হীরা, লোহা, সীসা নাকি পারদ। দেখো হীরা আমরা এর আগের দিন পড়েছি যে হীরার তাপ পরিবাহিতা অনেক বেশি হয়, লোহার তাপ পরিবাহিতা অনেক বেশি হয়। এবারে তোমাদের কনফিউশন হতে পারে সীসা আর পারদের মধ্যে, যে সীসার তাপ পরিবাহিতা সবথেকে কম নাকি পারদের। দেখো দুজনেরই তাপ পরিবাহিতা কিন্তু খুবই কম, কিন্তু পারদের সীসার থেকেও কম হয়। তাই আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। নিম্নলিখিত তাপ পরিবাহিতা কার সবথেকে কম, সেটা হলো পারদের। চলো নেক্সট 51 নম্বর প্রশ্ন দেখা, বলেছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। আমরা সমতল দর্পণ পড়েছি, অবতল দর্পণ, উত্তল দর্পণ পড়েছি। এই যে সমতল দর্পণ, এই সমতল দর্পণের আমাদের বক্রতা ব্যাসার্ধ কত হবে বের করতে বলেছে। অপশন আছে 0, অসীম, ধনাত্মক নাকি ঋণাত্মক। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিই, এই হলো অবতল দর্পণ, আর আমরা এটার একদম ঠিক এই জায়গাটায় একটা পয়েন্ট ধরি, যেটাকে আমরা কি বলে থাকি, রেডিয়াস অফ কার্ভেচার অথবা বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ অ্যাকচুয়ালি কি, এই যে আমরা যে দর্পণটি পড়ি, এই দর্পণকে আমরা কি বলি, গলীয় দর্পণ। অবতল দর্পণ অ্যাকচুয়ালি কি, একটি গলীয় দর্পণ। মানে এই যে কমপ্লিট একটা গলীয় দর্পণ আছে, এই দর্পণটিকে যদি আমরা ছোট্ট করে একটু কেটে নিই তাহলে এটা হয়ে যায় আমাদের অবতল দর্পণ। এবারে এই যে গলীয় দর্পণের যেটা সেন্টার, যেটা কেন্দ্র, সেই কেন্দ্রটিকেই কিন্তু আমরা ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে থাকি। মানে এই কেন্দ্রকে বেস করে আমরা এদিকে আরও অবতল দর্পণ কিন্তু অঙ্কন করতে পারবো। এবারে এই যে সমতল দর্পণের ক্ষেত্রে কি আমরা এই ধরনের কোনো পয়েন্ট তৈরি করতে পারবো।
যেখানে আমরা কেন্দ্র ধরতে পারবো, একেবারেই না। তাই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কিন্তু অসীম হয়ে যাবে, আমরা কোনো এরকম পয়েন্ট তৈরি করতে পারবো না। ঠিক আছে, আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হলো অসীম। নেক্সট 52 নম্বর প্রশ্ন দেখা বলেছে কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। এটা তোমরা সকলেই জানো, তোমাদের করানো হয়েছে, তোমাদের আমি হোমওয়ার্কও দিয়েছি, তোমরা অনেকে কমেন্টে জানিয়েছিলে। কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়? অপশন আছে অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার নাকি ভোল্টমিটার। আচ্ছা, এখানে দেখো অপশন নাম্বার বিতে কিন্তু ভোল্টামিটার দেওয়া আছে, ভোল্টামিটার, আর এটা হলো ভোল্টমিটার। কী হবে আনসার? তোমরা দিয়েছো সকলেই, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভোল্টমিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ পরিমাপ করে থাকি। ঠিক আছে, আর অ্যামমিটারের সাহায্যে আমরা কী পরিমাপ করি, সেটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পারলে? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কনফিউজ হবে না, এখানে ভোল্টামিটার দেওয়া আছে আর অপশন ডিতে দেওয়া আছে ভোল্টমিটার, আর আমাদের রাইট আনসার হয়ে যাবে ভোল্টমিটার। চলো নেক্সট 53 নম্বর প্রশ্ন, আমাদের স্তম্ভ মেলাতে হবে। দেখো ডান স্তম্ভে দেওয়া আছে হেবার পদ্ধতি, লেব্ল্যাঙ্ক পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি, স্পর্শ পদ্ধতি, আর বাম স্তম্ভে দেওয়া আছে H2SO4, HNO3, NH3 নাকি NO2CO3। এবারে সবথেকে ইম্পর্টেন্ট এবং ইজি আমাদের মনে রাখার জন্য যে দুটো পদ্ধতি রয়েছে, একটি হলো হেবার পদ্ধতি আর একটি হলো স্পর্শ পদ্ধতি। এখানে দেখো হেবার পদ্ধতির সাহায্যে আমরা তৈরি করে থাকি কি NH3, 1-এর সাথে C, দেখো 1-এর সাথে C দুই জায়গায় আছে, তাহলে অপশান এ আর ডি কাটা, আমাদের বি আর সির মধ্যে আনসার হবে। এবারে স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রসেসের সাহায্যে আমরা H2SO4 প্রস্তুত করে থাকি, ডির সাথে হবে এ। দেখো ডি বা 4-এর সাথে দেখো আমাদের এ কোথায় দেওয়া আছে, শুধুমাত্র অপশান নাম্বার বিতে দেওয়া আছে, সি কিন্তু আমাদের হয়ে যাবে কাটা, তাহলে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি। তারপর লেব্ল্যাঙ্ক পদ্ধতি দেওয়া আছে, লেব্ল্যাঙ্ক পদ্ধতিতে হয়ে যাবে Na2CO3, আর অসওয়াল্ড পদ্ধতিতে হয়ে যাবে HNO3। তাহলে তোমরা যদি এই দুটো প্রসেস মনে রাখতে পারতে, যে হেবার পদ্ধতি এবং স্পর্শ পদ্ধতি, তাহলে কিন্তু সহজেই তোমরা আনসার বের করতে পারতে। ঠিক আছে, তাহলে হেবার পদ্ধতিতে NH3 বা অ্যামোনিয়া, স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রসেস হলো H2SO4, অসওয়াল্ড পদ্ধতিতে হলো Na2CO3। ঠিক আছে, চলো নেক্সট 54 নম্বর প্রশ্ন, দেখা বলে যে খাবার প্যাকিং করতে কোন ধাতুর ফয়েল ব্যবহার করা হয়। এটা খুব ইজি কোশ্চেন, আমরা প্রায় প্রতিদিনই এ ধরনের খাবার প্যাক করে খাই। খাবার প্যাকিং করতে কোন ধরনের ধাতুর ফয়েল ব্যবহার করা আমরা সকলেই জানি। অপশন দেওয়া আছে তামা, প্ল্যাটিনাম, লোহা নাকি অ্যালুমিনিয়াম। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে খাবার প্যাকিং করে দেওয়া হয়, আমরা যে বিরিয়ানি প্যাক করে নিয়ে আসি সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ফয়েল। চলো নেক্সট 55 নম্বর প্রশ্ন এবং আমাদের ক্যাটাগরি 1-এর আজকের লাস্ট প্রশ্ন, বলেছে ডিনোচার্ড স্পিরিট এর মূল উপাদান কোনটি। ডিনোচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট এর মূল উপাদান কোনটি? অপশন আছে ইথানল, মিথানল, পিরিডিন নাকি ন্যাপথা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ইথানল। ঠিক আছে, ডিনেচার স্পিরিট অথবা মেথিলেটেড স্পিরিটের মূল উপাদান হলো ইথানল, যেখানে 90% ইথানল থাকবে, 90% ইথানল, আর 10% থাকবে মিথানল। ঠিক আছে, মিথানল। এই ডিনেচার স্পিরিটকেই আমরা মেথিলেটেড স্পিরিটও বলে থাকি। ঠিক আছে, আর একটা স্পিরিট আছে, সেটা হলো রেকটিফাইড স্পিরিট, যেখানে ইথানল থাকবে এবং ওয়াটার থাকবে। ইথানল থাকবে 95.6% আর ওয়াটার থাকবে 4.4%। ঠিক আছে, গুলিয়ে যাবে না, ডিনেচার্ড স্পিরিট আর মেথিলেটেড স্পিরিট একই জিনিস, কিন্তু রেকটিফাইড স্পিরিট আলাদা। ডিনেচার্ড স্পিরিটে ইথানল এবং মিথানল থাকে, রেকটিফাইড স্পিরিটে ইথানল এবং জল থাকে। চলো নেক্সট 56 নম্বর প্রশ্ন এবং এখান থেকে আমাদের ক্যাটাগরি 2 শুরু। তোমরা অপশনগুলো ভালো মতো পড়বে, এখানে একটি প্রশ্নে কিন্তু একাধিক উত্তর হবে। দেখো 56 নম্বর প্রশ্ন বলেছে স্কেলার রাশি কোনগুলি। ভেক্টর রাশি, স্কেলার রাশি আমরা পড়েছি, নিচের মধ্যে কোনগুলি স্কেলার রাশি, অর্থাৎ মান আছে কোনো অভিমুখ নেই, সেই সমস্ত রাশিগুলিকেই আমরা স্কেলার রাশি বলে থাকি। আর ভেক্টর রাশি হলো সেই সমস্ত রাশি যাদের মান এবং অভিমুখ দুই রয়েছে। এবারে বলেছে স্কেলার রাশি কোনগুলি, অপশন আছে ভর, কার্য, ভার নাকি ঘনত্ব। এখানে আমাদের রাইট আনসার কী কী হয়ে যাবে, ভর, কার্য আর হলো ঘনত্ব। এদের কিন্তু কোনো অভিমুখ নেই, এদের মান আছে অভিমুখ নেই। ভর যেমন মাস, ঠিক আছে, এম মাস, আমাদের ভর কত, আমরা যদি কোনো বস্তুর ভর নির্ণয় করি তাহলে কিন্তু তার অভিমুখের আমাদের প্রয়োজন হয় না। কার্যের ক্ষেত্রেও আমাদের অভিমুখের প্রয়োজন হয় না, ঘনত্বের ক্ষেত্রেও আমাদের অভিমুখের প্রয়োজন হয় না, কিন্তু ভারের ক্ষেত্রে অভিমুখের প্রয়োজন হয়, কারণ ভার কি নিচের দিকে কাজ করে, তো জি নিচের দিকে কাজ করে, এম জি, এখানে কিন্তু জি আছে, জি নিচের দিকে কাজ করে, এটাতে অভিমুখের আমাদের প্রয়োজন হয়। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখা বলেছে কোনগুলি পাচক রসের উপাদান নয়। অপশন আছে H2SO4, HCl, HNOS নাকি HCOOH। কোনগুলি পাচক রসের উপাদান নয়, এখানে HNO3 হয়ে যাবে, এটা HNO3। তাহলে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড, কোনটি পাচক রসের উপাদান নয়। খুব ইজি কোশ্চেন, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, H2SO4, সি HNO3 আর হলো HCOOH। HCl শুধুমাত্র পাচক রসের উপাদান, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড এটা কিন্তু পাচক রসের উপাদান নয়। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এই যে HCl আমাদের কোথা থেকে নির্গত হবে, পৌষ্টিকতন্ত্রের বা স্টোমাকের কোন অংশ থেকে HCl নির্গত হবে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখা বলেছে নিম্নলিখিত কোনগুলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়। অপশন আছে SB অ্যান্টিমনি, BA বেরিয়াম, RB রুবিডিয়াম নাকি NA সোডিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়।
আমরা পর্যায় সারণীতে পড়েছি যে গ্রুপ নাম্বার 1 ছিল কি ক্ষার ধাতু, আর গ্রুপ নাম্বার 2 ছিল ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ নাম্বার 1-এ কে ছিল? লিথিয়াম, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর হলো সিজিয়াম। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে আমরা পড়েছি বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাই এমজি, কাবাব মানে সিএ, সরিয়ে এসআর, বাটিতে বেরিয়াম। এবারে বলেছে কোনগুলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়। দেখো এখানে বেরিয়াম আছে, বেরিয়াম এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অর্থাৎ বেরিয়াম তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপর দেখো এখানে এসবি নেই, তাহলে এসবি হবে না ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপর আমাদের রুবিডিয়াম আর সোডিয়াম এই দুই কিন্তু ক্ষার ধাতু, এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, সি এবং ডি। ঠিক আছে, তাহলে শ্রেণী নাম্বার 1 বা গ্রুপ নাম্বার 1 হলো ক্ষার ধাতু, গ্রুপ নাম্বার 2 হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে শুধুমাত্র বেরিয়াম ছিল যে কিনা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বাকিগুলো কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়। আর এই যে এসবি হলো নিক্টোজেন। ঠিক আছে, নাইট্রোজেনের যে ফ্যামিলি রয়েছে নাইট্রোজেন, ঠিক আছে, নর্থ পোল আসবে সবার বিআই। ঠিক আছে, এখানে দেখো নর্থ পোলে আসবে সবার বিআই, এটা এই ট্রিকে যদি তোমরা মনে রাখো এটা হয়ে যাবে আমাদের নিক্টোজেন ফ্যামিলি। এখানে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, তারপর অ্যান্টিমনি এবং বিসমাথ। এখানে এই যে এসবি হলো অ্যান্টিমনি, এই এসবি কিন্তু নিক্টোজেন গ্রুপের অন্তর্গত, এ কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়। ঠিক আছে, নেক্সট দেখো 59 নম্বর প্রশ্ন বলেছে কোন ক্ষারকগুলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ এরা জলীয় দ্রবণে পুরোপুরি ভেঙে যাবে, পুরোপুরি ভেঙে OH মাইনাস আয়ন দেবে। ঠিক আছে, OH মাইনাস আয়ন দেবে কোন কোন ক্ষারকগুলি? অপশন দেওয়া আছে CaOH হোল্ডওয়াইজ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে? এ, সি এবং ডি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এরা জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেবে। কিন্তু এই যে NH4OH হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটি কিন্তু তীব্র নয়, এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, নেক্সট 60 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন, ক্যাটাগরি 2 লাস্ট প্রশ্ন। দেখো 60 নম্বর প্রশ্ন বলেছে কোনগুলিতে নাইট্রোজেন যৌগরূপে উপস্থিত আছে? অপশন দেওয়া আছে চিলি সল্টপিটার, নাইটার, অ্যামোনিয়াম লবণ নাকি চুনা পাথর। এখানে চিলি সল্টপিটার হলো NaNO3, সোডিয়াম নাইট্রেট, তারপর নাইটার হলো KNO3, পটাশিয়াম নাইট্রেট KNO3, তারপর অ্যামোনিয়াম লবণ হলো NH4 প্লাস আমরা ধরতে পারি অ্যামোনিয়াম সল্ট। ঠিক আছে, বা অ্যামোনিয়াম আয়ন হিসেবে। এটার মধ্যে যদি আরও আমরা কোনো অ্যানায়ন মিশিয়ে দিই তাহলে এটা লবণ তৈরি হয়ে যাবে। এবারে চুনা পাথর, চুনা পাথর কি? চুনা পাথর হলো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো চুনা পাথর। এবারে বলেছে কোনগুলিতে নাইট্রোজেন যৌগরূপে উপস্থিত আছে। নাইট্রোজেন আছে কোনগুলিতে? দেখো চিলি সল্টপিটারে আছে NaNO3, এখানে সোডিয়াম নাইট্রেট, নাইট্রেটের জন্য এখানে নাইট্রোজেন আছে, তারপর নাইট্রেটের মধ্যে এখানে নাইট্রোজেন আছে, তারপর অ্যামোনিয়াম সল্টের মধ্যেও কিন্তু এখানে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন যেখানে নেই সেটা হলো চুনা পাথর, CaCO3 ক্যালসিয়াম কার্বনেটে নাইট্রোজেন নেই। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, বি আর সি। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা সকলেই? তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল 20টি প্রশ্ন, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মিলে। আশা করছি তোমাদের সকলের সব কিছু ঠিক হয়েছে। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যাদের কিছু কিছু ভুল হয়েছে তোমরা তোমাদের ভুলগুলোর সঠিক আনসারটা এখান থেকে বের করো। বুঝতে না পারলে তোমরা আবার ক্লাসটি দেখো। ঠিক আছে, কী বলেছি মনোযোগ সহকারে শোনো, তাহলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর যে জায়গায় ভুল করেছো সেই জায়গাগুলো আরেকবার তোমার টেক্সট বুক অথবা কোনো রেফারেন্স বুক থেকে সেগুলো রিভাইজ করে নাও, তাহলে দেখবে সেখান থেকে যদি ফাইনালে কোনো কোশ্চেন আসে তাহলে সেটা একেবারেই তোমাদের ভুল হবে না। ঠিক আছে, তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে। এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানে, তোমাদের ক্লাসের ডেসক্রিপশানে আমাদের সমস্ত গ্রুপ, কমফোর্ট স্টাডির সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে যাও, সেখান থেকে সমস্ত গ্রুপ এবং পেজে জয়েন করো। আমি তো বলবো যে তোমরা টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুই গ্রুপে অবশ্যই জয়েন করো। তার সাথে সাথে টেলিগ্রাম গ্রুপে গেলে সেখানে তোমরা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপও পেয়ে যাবে, সেখানেও তোমরা জয়েন করো। এখানে তোমরা আমাদের ক্লাসের সমস্ত PDF, এছাড়াও আমাদের মক টেস্টগুলো কোনো রকম আপডেট যদি আসে সেই সমস্ত কিছু আপডেট তোমরা সেখানে পাবে। এবং তোমাদের এক্সামের পর কাউন্সেলিং প্রসেস আছে, এই কাউন্সেলিং প্রসেসেও কিন্তু তোমাদের এই সমস্ত গ্রুপ, এই কমফোর্ট স্টাডির সমস্ত গ্রুপ তোমাদের হেল্প করবে। তাই আশা করছি তোমরা সকলেই এখানে জয়েন করে থাকবে, এতে কিন্তু পরবর্তীতে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে তোমরা একটা লাইক করে দেবে। ঠিক আছে, আর তোমাদের জন্য এই মক টেস্টগুলো এবং মক টেস্টের সলিউশনগুলো অ্যানালাইসিসের জন্য যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের জন্য এগুলো হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা ANM GNM প্রিপারেশন নিচ্ছে কিন্তু আমাদের কমফোর্ট স্টাডির সাথে যুক্ত নেই, তাদেরকে তোমরা অবশ্যই আমাদের সমস্ত পেজ, গ্রুপ এবং চ্যানেল লিঙ্ক পাঠিয়ে দাও, যাতে তারাও কমফোর্ট স্টাডির সাথে যুক্ত হতে পারে এবং সেখান থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই যে বেল আইকনটি রয়েছে এটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের কোনো আপডেটের নোটিফিকেশন তোমাদের মিস না হয়। ক্লাস আসার সাথে সাথেই যেন তোমরা ক্লাস দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ক্লাসে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।